আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় যাচ্ছেন তারেক রহমান। কথা হতে পারে নির্বাচন সহ সমসাময়িক ইস্যুতে। নাটকীয়তা শেষে 11 দলীয় জোটের আসন ভাগাভাগির ঘোষণা আসছে ঘণ্টাখানেক পর। প্রবাসী ব্যালটে ধানের শীষের অবস্থান নিয়ে ব্যাখ্যা চায় বিএনপি। বিপিএলে ম্যাচ না হওয়ায় স্টেডিয়ামে দর্শকদের ভাঙচুর। পরিচালক নাজমুলের পদত্যাগ দাবিতে অনর কোয়াব। অনির্দিষ্টকালের জন্য স্থগিত টুর্নামেন্ট। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন। ব্যক্তি স্বার্থে হত্যাকাণ্ড হলে অভিযোগ করা যাবে মানবাধিকার কমিশনে। মার্কিন অভিবাসী ভিসা নিষেধাজ্ঞায় ভাবমূর্তি সংকটে বাংলাদেশ। প্রভাব পড়তে পারে অন্য দেশেও। কূটনীতির পাশাপাশি রাজনৈতিক চেষ্টার তাগিদ। মিরপুরের পল্লবী থেকে দিনে দুপুরে শিশু অপহরণ। পুলিশের তৎপরতা ও স্থানীয়দের সহায়তায় বাবা মার কাছে ফিরল ছোট্ট মুস্কান। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে ফিরে প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে গুলশান থেকে যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। কিছুক্ষণ পর রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে নির্বাচন সহ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে। গত 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর দেশে ফেরেন তারেক রহমান। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তিনি। তাছাড়া বেগম খালেদা জিয়ার জানাজায় সংক্ষিপ্ত সময়ের জন্য তাদের দেখা হয়েছিল। গত বছরের 13 জুন যুক্তরাজ্যের সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের প্রথমবার একান্ত বৈঠক হয়। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান। আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে 4 থেকে 5 মিনিট আগে তার গুলশান এভিনিউয়ের যে বাসা, সেই বাসা থেকে তিনি রওনা হয়েছেন এবং তার পরিবার সহ রওনা হয়েছেন। এবং সেই হিসাবে যদি ধরে নেওয়া যায় আর 25 থেকে 30 মিনিটের মধ্যে হয়তো তার যে গাড়িবহরটি সেটি এই প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় যে অতিথি ভবন, প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনায় এসে পৌঁছাতে পারে। এবং আমাদের কাছে যেই তথ্য রয়েছে বা বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ তার পরিবার সম্মত। তার সঙ্গে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবেদা রহমান এবং তার সন্তান একমাত্র কন্যা তিনিও থাকবেন এবং তার পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সিনিয়র নেতাও থাকতে পারেন। এবং যেটি আপনিও বলছিলেন যে তিনি দেশে ফেরার পর দেশে ফিরেই তিনি ফোনে কথা বলেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে এবং এরপরে খালেদা জিয়ার মৃত্যুর পর জানাজার দিন একেবারেই সংক্ষিপ্ততম এবং শোকাহ পরিবেশে একবার সাক্ষাৎ হলেও সেইভাবে আর এর মধ্যে বেশ কয়েকবার ফোনেও হয়তো কথা হয়েছে। আমরা যতটুকু জানি তার সঙ্গে ফোনে যোগাযোগ রয়েছে, কিন্তু একেবারে সাক্ষাৎ এটি বলা যায় যে দেশে ফেরার পর প্রথম সাক্ষাৎ বা বৈঠক যেটি বলেন সেটি প্রথমবারের মতো হতে যাচ্ছে। সেই হিসাবে বলা যায় যে যেহেতু নির্বাচনও কাছে, রাজনৈতিক বিষয়েও আলাপ আলোচনা এখানে আসতেই পারে। সেই বিষয়গুলো হয়তো অনানুষ্ঠানিকভাবে যেহেতু একটি আনুষ্ঠানিকভাবে এখানে তিনি দেখা করতে আসছেন দেশে ফেরার পর, তার সঙ্গে এই সৌজন্য যে সাক্ষাৎ, তার পারিবারিক যে আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনার পাশাপাশি রাজনৈতিক বিষয়াবলী নিয়ে আলোচনা হবে। এটি নিঃসন্দেহেই আমরা ধরে নিতে পারি। হয়তো সেটি এই যে সাক্ষাৎ পর্বটি, সেই সাক্ষাৎ পর্বটি শেষ হওয়ার পর যদি ব্রিফিং করা হয়, সেই ব্রিফিংয়ের পরেই আসলে পরিষ্কার হবে কি আলোচনা হয়েছে বা বৈঠকে আসলে কি হতে পারে। শেষ পর্যন্ত 11 দলীয় জোট ভাঙছে না বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। বৃহস্পতিবার 10 দলের শীর্ষ নেতারা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ইসলামী আন্দোলন সহ 11 দলের মধ্যে আসন সমঝোতা হচ্ছে। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলন সহ 11 দলের সংবাদ সম্মেলন হবে রাত 8টায়। সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে। এনসিপির নাহিদ ইসলাম বলেন, 11 দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী।
আসন সমঝোতা নিয়ে কদিন ধরেই টানাপোড়েন চলছে জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে। গুঞ্জন উঠে 11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে মগবাজারের দলীয় কার্যালয়ে বৈঠকে বসে জামাত নেতৃত্বাধীন 10 দল। তবে ছিল না ইসলামী আন্দোলন। টানা 4 ঘন্টারও বেশি সময়ের বৈঠকে আলোচনা হয় বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভাঙন নয়, 11 দলীয় জোট পূর্ণাঙ্গ করতেই নেওয়া হচ্ছে কিছুটা সময়। খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে। সেহেতু হয়তো একটু মতভিন্নতা থাকতেছে, আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে। তবে যদি কারো ভিন্নতা থাকে, কিন্তু আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে। বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানান, চলমান সংকট উত্তরণে আলোচনা হয়েছে। ইসলামী আন্দোলন সহ 11 দলই ঐক্যবদ্ধভাবে অংশ নেবে নির্বাচনে। ইসলামী আন্দোলনের সাথেও নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে। বৈঠকের আগ দিয়ে বৈঠকের মধ্যে থেকেও আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা একসাথেই রাত 8টায় আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। তবে জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিছু মতভিন্নতা আছে, তবে দ্রুতই সেটার অবসান হবে। প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মতভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে আমরা রাত 8টায় কথা বলব। নেতারা বলেন, রাত 8টার সংবাদ সম্মেলনে আসন সমঝোতার বিস্তারিত ঘোষণা হলেই সব ঠিক হয়ে যাবে। সেই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের থাকারও ইঙ্গিত দেন তারা। এটা রাত 8টায়। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি। রাতে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিদের সিদ্ধান্ত জানিয়ে দেবে বোর্ড। এদিকে বৃহস্পতিবার দুপুরে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরিচালক নাজমুল ইসলাম 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন এমন প্রতিশ্রুতি দিলেই কেবল ফিরবেন মাঠে, এমন সিদ্ধান্তের কথা জানান সভাপতি মোহাম্মদ মিঠুন। বিপরীতে ফিনান্স কমিটির পদ থেকে নাজমুলকে সরিয়ে দেয় বিসিবি। বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলা বেশি, ব্যঙ্গ করে বলা প্রবাদটা হয়তো সত্যি হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নোয়াখালী ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএল এর ঢাকা পর্ব। কিন্তু ক্রিকেটারদের বয়কটের কারণে বন্ধ খেলা, টিকিট কেটে মাঠে আসার দর্শকরা হয়ে ওঠে আগ্রাসী। পরিস্থিতি সামলাতে বাধ্য হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত কয়েকদিনে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের একাধিক বক্তব্যে ক্ষুব্ধ হয় ক্রিকেটাররা। তামিম ইকবালকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে শুরু হয় যে ঘটনার। প্রথমে ক্ষমা প্রার্থনার দাবি ওঠে, সেটি বুধবার এসে দাঁড়ায় পদত্যাগ পর্যন্ত। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বৃহস্পতিবার দুপুরে অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয়। জুলাই অভ্যুত্থানকারীরা অবশেষে দায় মুক্তি পাচ্ছেন। 2024 সালের জুলাই থেকে অগস্ট পর্যন্ত ঘটনায় অভ্যুত্থানকারীদের কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার করবে সরকার। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে নতুন করে মামলাও করা যাবে না। এজন্য উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে প্রস্তাবিত জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। তবে জুলাই সংশ্লিষ্ট না এমন ব্যক্তিগত বা রাজনৈতিক অপরাধ দায় মুক্তির আওতায় আসবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে তিনি জানান, 31 জানুয়ারির মধ্যে মানবাধিকার কমিশন পুনর্গঠন করা হবে। সরকারি ভাতায় বাংলাদেশিদের হার বেশি থাকার কারণেই যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা নিষেধাজ্ঞার তালিকায় পড়েছে বাংলাদেশ। এমন মূল্যায়ন করে বিশেষজ্ঞদের শঙ্কা, এর ফলে মার্কিন মিত্র রাষ্ট্রগুলোতেও অভিবাসন ও অন্যান্য ভিসার সংকটে পড়তে পারে বাংলাদেশিরা। এই সংকট সমাধানে কেবল কূটনৈতিক প্রচেষ্টা নয়, দরকার অবৈধ অভিবাসন চেষ্টা বন্ধে জনসচেতনতা।